যেমন ধরো এখানে যদি আমরা বলি যে শ্রেণী আর পরিসংখ্যা, পরিসংখ্যা এখানে শ্রেণী হলো পরিসংখ্যা, পরিসংখ্যা পরিবর্তে এখানে ছাত্র সংখ্যা হতে পারে, দিনের সংখ্যা হতে পারে, হ্যাঁ, বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে, যা খুশি হতে পারে সেটা, এটা পরিসংখ্যা। মানে কোনো শ্রেণীর এগেনস্টে, কোনো শ্রেণীর পাশে বা শ্রেণীর এগেনস্টে যে সংখ্যা পুনরাবৃত্তি হবে সেটাই পরিসংখ্যা। এটা এখানে যাই লেখা থাকে। তাহলে আমরা এখানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এখানে 5, 10, 2, তাহলে এটা পরিসংখ্যা, এটা শ্রেণী। তাহলে এটা হলো শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। আর অশ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ধরুন এরকম হতে পারে 10, 20, 15, 12, 3, এটা অশ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। এখানে কোনো শ্রেণী নাই, এখানে এলোমেলো ভাবে তথ্য থাকবে। এলোমেলো তথ্যকে সাজানো যেতে পারে ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অনুসারে সাজিয়ে আমরা করতে পারি। এবার আমরা যেটা করব যে পরিসংখ্যা বিভাজন কিভাবে আমরা করবো, পদ্ধতি কিভাবে, পদ্ধতিটা কি। তোমাদের আমি যেটা পোস্ট করেছি খাতার যে অংশটা দেখো, এখানে একটা উদাহরণ লেখা আছে। এটা উদাহরণ বলতে একটা অঙ্ক হিসেবে দেখতে পারো। এখানে লেখা আছে নিচে 25 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের রাশি তথ্য দেওয়া হয়েছে। উক্ত রাশি তথ্যের শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন করো। শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন আমরা শ্রেণীবদ্ধ অশ্রেণীবদ্ধ বুঝে নিয়েছি। এখানে তার তথ্যগুলো দিয়েছে, ডেটাগুলো এলোমেলো ভাবে সাজানো আছে ডেটাগুলো, এটাকে আমাকে তোমার শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন তৈরি করতে হবে। 48, 42, 46, 44 এইভাবে এক একটা তথ্য। ধরো 25 জন ছাত্র, কেউ অঙ্কে 48 পেয়েছে, কেউ 42 পেয়েছে, কেউ 46 পেয়েছে, কেউ 44 পেয়েছে, এরকম ভাবে সবাই পেয়েছে। ঠিক আছে, এবার এটাকে আমরা কিভাবে পরিসংখ্যা বিভাজন করব তার পদ্ধতি দেখো। আমি তারপরে একটা ছবি পোস্ট করেছি। এই পদ্ধতি দুটো আছে, একটা বর্জন পদ্ধতি, একটা অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি। তো অত পদ্ধতি আমার শেখার প্রয়োজন নেই। একটা বর্জন পদ্ধতি, এই অন্তর্ভুক্তকরণ পদ্ধতিটা জানলেই হবে। বর্জন পদ্ধতি আমি করাইনি বা করা দরকার নেই। এখানে দেখবো আমরা কয়েকটা স্টেপে আমি এটা করছি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। দেখো আমি এটা মুছে দিচ্ছি এবং এটাকে আমরা করছি। ওই যে অঙ্কটা আমি দিলাম, উদাহরণটা, ওই উদাহরণের ভিত্তিতে কিন্তু এই কাজটা হচ্ছে। এখানে আমরা প্রথমে দিব স্টেপ 1, আমরা সমাধান করছি অঙ্কটার সমাধান বা আমরা কিভাবে করব তার ব্যাপার ওখানে লেখা আছে। তোমরা এই খাতার যে ওয়ার্কটা সেটা দেখে নেবা। সমাধানে এখানে আমরা যে স্টেপ 1-এ আমরা দেখব, প্রথম হেডিং লেখা আছে শ্রেণী সংখ্যা। আমি বোর্ডে ওয়ার্ক করছি না, কারণ খাতায় পোস্ট আমি করেছি। শ্রেণী সংখ্যা একটা সূত্র দেওয়া আছে, দেখবা এখানে লেখা আছে শ্রেণী সংখ্যা ব্র্যাকেট সি সমান 1 প্লাস 3.322 লগ n। ওই খাতার ওয়ার্কে দেখে দেবো, ওখানে লগের পাশে n লেখা আছে উপরে। n মানে পর্যবেক্ষণ সংখ্যা। আমরা উদাহরণে যে অঙ্কটা দেখলাম দিয়েছি বা যে অঙ্কটা আছে সেখানে পর্যবেক্ষণ সংখ্যা কত? 25, কারণ 25 জন ছাত্রছাত্রীর ওখানে নম্বর দেওয়া আছে। তাহলে এই n মানে 25। তাহলে আমার এখানে দেখো পরে লেখা আছে 1 প্লাস 3.322 লগ 25। তাহলে n এর পরিবর্তে কি হলো? 25। তারপরে এর লগের মান যেটা হলো সেটা 1.3979 লগ 25 এর মান। এটা ক্যালকুলেটরে করতে হবে, ঠিক আছে, ক্যালকুলেটরে করতে হবে। 1 প্লাস 4.8 5.7199। এবার 5.7 মানে সেটাকে আমি 6 অ্যাপ্রক্স ধরলাম, কোনো শ্রেণী বা ক্লাস ভগ্নাংশে হয় না, সেটাকে আমরা পূর্ণ সংখ্যায় ধরতে হবে, ঠিক আছে। এবার আমাদের স্টেপ 2-তে দেখো লেখা আছে ওখানে যে শ্রেণী ব্যবধান নির্ণয়। কারণ একটা শ্রেণী হবে 10 থেকে 20, তাহলে এই যে 10 থেকে 20 একটা শ্রেণী করবো, তার মধ্যে ব্যবধান কত? ব্যবধান 10। তাহলে এই ব্যবধানটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। আমরা কটা শ্রেণী করব সেটা পেলাম, যে আমরা 6টা শ্রেণী করব, মানে এটা শ্রেণী সংখ্যা, যে আমরা 6টা শ্রেণীতে ভাগ করব, তাই তো 1 2 3 করে 6টা শ্রেণী করব। তাহলে 6টা শ্রেণী পেলাম, যেমন যা বেরোলো 6 নাম্বার অফ ক্লাস বা শ্রেণীর সংখ্যা। এবার আমাদের আসছে শ্রেণী ব্যবধান। সংখ্যা তো পেলাম, যে ব্যবধানটা কত হবে সেটার জন্য আমাদেরকে দেখো বলছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান বাই শ্রেণী সংখ্যা। তাহলে ওই যে ওখানে আমরা 25 জন ছাত্রছাত্রীর নম্বর পেয়েছি,
সেখানে সব থেকে বেশি কে পেয়েছে আর সব থেকে কম কে পেয়েছে, মানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের পার্থক্য, পার্থক্য বাই শ্রেণী সংখ্যা। তাহলে 48 মাইনাস 21, সব থেকে বেশি 48, সব থেকে কম 21, আর শ্রেণী সংখ্যা কত 6, এখানে শ্রেণী সংখ্যা 6। তাহলে এত ভাগ করে 5 অ্যাপ্রক্স, 4.5কে আমরা 5 অ্যাপ্রক্স ধরেছি। তাহলে আমরা যে শ্রেণী ব্যবধান পেলাম সেটা হলো 5। এবার আমাদের এরকম টেবিল স্টেপ 3তে পরিসংখ্যা বিভাজন সারণী করতে হবে আমাদের। তাহলে স্টেপ 3তে কি আসছে, পরিসংখ্যা বিভাজন সারণী, পরিসংখ্যা বিভাজন সারণী। দেখো এখানে শ্রেণী সীমা, শ্রেণী সীমানা, ট্যালি চিহ্ন, পরিসংখ্যা, এরকম সারণী বানাতে হবে। এটাকে বলছে ক্লাস লিমিট, ক্লাস বাউন্ডারি, ট্যালি চিহ্ন, পরিসংখ্যা মানে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, এটাই ছাত্র সংখ্যা বা এটাই পরিসংখ্যা। তো দেখো এখানে কিভাবে আমরা শ্রেণী সীমানাটা বানাবো। তাহলে এখানে আমাদের সব থেকে লোয়েস্ট মান কত ছিল, 21, 21। তাহলে 21-এর সঙ্গে আমাদের 5 ব্যবধান হবে। তাহলে কিন্তু শ্রেণীর সীমানার ক্ষেত্রে আমরা ব্যবধান 1 কমিয়ে রাখবো, মানে 4 করব। তাহলে এখানে 21 থেকে 25 হবে, শ্রেণী ব্যবধান এখানে 4 হবে, শ্রেণীর সীমানা থেকে 5 হয়ে যাবে। এটা এখানে বিষয়, এই টেবিলটাই এখানে ব্যাপার। তাহলে শ্রেণীর সীমানা আমাদের বানাতে হবে, শ্রেণীর সীমানার পরে শ্রেণী সীমার পরে শ্রেণীর সীমানা, দেখে ক্লাস বাউন্ডারি বলছি ইংরেজিতে, ট্যালি চিহ্ন, পরিসংখ্যা। তাহলে 21 থেকে 25 এখানে 4 ব্যবধান হলো, কিন্তু এখানে 5 আছে, শ্রেণীর সীমানা থেকে 5 হয়ে যাবে। ঠিক আছে, দেখো 25 থেকে 26 এখানে 1 ডিফারেন্স দিতে হবে। ঠিক আছে, এটা করার এটার করার কারণ আছে, এমনি এমনি করা হয় না। কারণ কোনো একটা মান ধরো 4 বা কোনো একটা জায়গাতে দেখা যাচ্ছে যে কেউ পেয়েছে 25, হ্যাঁ, তাহলে কি হলো 20 থেকে 25, আবার 25 থেকে 30। তাহলে এই 25 আমি উপরে রাখবো না নিচে নিব, কোন শ্রেণীতে আমি 25 কাউন্ট করবো? এই সমস্ত সমাধান, এই সমস্ত সমস্যা এড়ানোর জন্য এই যে 25 যে নম্বর সেটা আমি কোন শ্রেণীতে ধরবো, উপরে না নিচে, এই মানে সমস্যাটা দূর করার জন্য এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। তো এখানে আমরা কিভাবে করব, দেখো এখানে 21 20 আছে, 20 থেকে 20.5 হলো। কিভাবে হলো, এতে শ্রেণীর সীমানা দুটো আছে, একটা আপার একটা লোয়ার। যেটা বড় তাকে বলছে ঊর্ধ্ব শ্রেণী সীমা, যেটা ছোট তাকে বলছে নিম্ন শ্রেণী সীমা। প্রত্যেকটা ক্লাসের, হ্যাঁ, প্রত্যেকটা শ্রেণীর এরকম ঊর্ধ্ব নিম্ন ঊর্ধ্ব নিম্ন ঊর্ধ্ব নিম্ন আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা এইভাবে করতে পারি। একটা আমি পদ্ধতিটা বলছি, এটা মুখে মুখে করতে হবে, বারবার হিসাব করতে এমন কোনো মানে নয়। তাহলে এখানে নিম্ন সংক্ষেপে লিখছি, নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমা মাইনাস হাফ ইন্টু ডি। ঠিক আছে, তা নিম্ন শ্রেণী সীমা প্রথমে কত আছে 21 মাইনাস হাফ মানে 0.5, আর ডি মানে হলো, ডি মানে দেখো ডি মানে হলো ডিফারেন্স বিটুইন টু সাকসেসিভ ক্লাস লিমিট। তাহলে এটা হলো 25 আর 26 মধ্যে ডিফারেন্স কত আছে 1, এটাই হলো ডি। এর ফুল ফর্ম হলো ডিফারেন্স বিটুইন টু সাকসেসিভ ক্লাস লিমিট। এটা সাকসেসিভ মানে দুটি স্তরীয় যে শ্রেণী সীমা আছে, সেই শ্রেণী সীমার মধ্যে যে ব্যবধান সেটাকে বলছে ডি। তাহলে এখানে ডি মানে হলো ইন্টু 1, তাহলে কি হলো 21 মাইনাস 0.5, 1 দিয়ে গুণ করলে 0.5 হয়, তাহলে হলো 20.5। ঠিক আছে, একই রকম ভাবে পরেরটাও তাই হবে, এটা নিম্নর পরিবর্তে ঊর্ধ্ব হবে, ঊর্ধ্ব শ্রেণী সীমা হবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কত আছে 25 আছে, 25 আছে, তাহলে এখানে কি হবে 25.5। একই সূত্র নিম্ন শ্রেণী সীমানার ক্ষেত্রে মাইনাস, আর ঊর্ধ্ব শ্রেণী সীমানার ক্ষেত্রে এখানে প্লাস হবে। তাহলে একইভাবে এখানে 25.5 হলো, আর এখানে 20.5 হলো। শ্রেণী সীমানাতে এইভাবে আমরা যদি এটা মুখোমুখি করে নিই, যে এখানে 0.5 কমিয়ে 20.5, এখানে 0.5 যোগ করে 25.5, এইভাবে আমরা শ্রেণী সীমানা বার করব। শ্রেণী সীমানা বার করে আমাদের দেখতে হবে যে 20.5 এবং 25.5 এর মধ্যে কে কে আছে, কতগুলো ছাত্র নম্বর পেয়েছে। এই যে এখানে 4 জন পেয়েছে, তাহলে 4টে মানে 4টে দাগ, এটাকে ট্যালি চিহ্ন বলে। তোমরা ক্লাস 9-এ পরিসংখ্যা করেছো, পরিসংখ্যা বিজ্ঞান এই অঙ্কগুলো করেছো, বুঝতে সুবিধা হবে। 4 জন মানে 4টে দাগ, এখানে 4 লিখলাম। 3 জন পেয়েছে মানে 3টে দাগ, এখানে 3 লিখলাম। এখানে যখন আমরা 4-এর পরিবর্তে 5 হয়ে যাবে, তখন আমরা এরকম দাগ কেটে 5 করবো, এটাকে 5 5 10, 3 3 1, মানে এটা আমরা এই যে 25 জন ছাত্র নম্বর পেয়েছে, তাহলে এক একটা শ্রেণীতে 20.5 থেকে 25.5 এর মধ্যে কতজন, 25.5 থেকে 30.5 এর মধ্যে কতজন, 30.5 থেকে 25.5 এর মধ্যে কতজন, এইভাবে আমরা পরিসংখ্যা বার করব, ছাত্র সংখ্যা বার করব।
এটা হলো আমাদের গ্রুপ পরিসংখ্যা বিভাজন সারণী। এইভাবে আমরা গ্রুপ পরিসংখ্যা বিভাজন সারণী বানাবো। এবার আমার যেটা কাজ হলো যে এটা কিন্তু বানানো হয়ে গেল, এই পদ্ধতিতে আমাদের বারবার বানাতে হবে। পরীক্ষাতে এইভাবে দিতেও পারে, অথবা ডাইরেক্ট এই টেবিল যে চার্ট আমরা বানালাম, এরকম চার্ট বানালাম, ডাইরেক্ট এরকম চার্ট আমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে। বুঝতে পেরেছ? যে ওই রকম এলোমেলো ভাবেও দিতে পারে, আবার এভাবেও দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলে দিই যে এই এরকম চার্ট মানে এটা দিবে না, এই ট্যালি চিহ্ন বা এই অংশটা দেয় না, এটাকে এই অংশটুকু দিতে পারে। ঠিক আছে? যে পরিসংখ্যা শ্রেণী সীমানা আর পরিসংখ্যা এইটুকু দিবে, এইটুকু দিবে না, এইভাবে করা হয়। এবার আমরা করব যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। মানে এই ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন মানে ডায়াগ্রামের মাধ্যমে আমাকে এটা দেখাতে হবে। খাতায় থাকলে যেটা বোঝা যায় না, সেটা ডায়াগ্রাম বা চিত্র এঁকে সেটাকে বুঝতে সুবিধা হয়। তোমরা ক্লাস 11-এ বার গ্রাফ করেছো, লাইন গ্রাফ করেছো। বার গ্রাফ অনেকগুলো ভাগ ছিল, লাইন গ্রাফেরও ভাগ ছিল। তো ওগুলো সব গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যেটাকে রৈখিক উপস্থাপনা বলা হয়। তো আমরা পরিসংখ্যা বিভাজনের এই রৈখিক উপস্থাপন গ্রাফিক্যাল নট রৈখিক, লৈখিক উপস্থাপন, দেখো যে গ্রাফিক্যাল ইংরেজিতে, যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কিভাবে করতে হয় আমরা দেখব। তো এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন 4 ভাবে হয়, আমি ছবি পরে পোস্ট করে দেব। 4 রকম হয়, ভিডিওটা ভালো করে ফলো করো। যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন 4 রকম কি কি? প্রথম হলো হিস্টোগ্রাম বা যার বাংলা আয়তলেখ। 2 নম্বর হলো পরিসংখ্যা বহুভুজ বা পলিগন, বানানটা ভুল লিখেছ, ঠিক আছে, পলিগন। পরিসংখ্যা রেখা বা কার্ভ, ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। ক্লাস 9-এ এগুলো সব ছিল, তোমাদের মনে পড়বে কিনা জানি না, দেখো চেষ্টা করলে মনে পড়বে। যে হিস্টোগ্রাম বা আয়তলেখ, পরিসংখ্যা বহুভুজ বা পলিগন, পরিসংখ্যা রেখা বা কার্ভ, ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা। আমাদের সিলেবাসে এই 4টে আছে, এই 4টেই আমাদের ডায়াগ্রাম বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে হবে। পরীক্ষাতে যে কোনো একটা দিতে পারে, সবগুলো দিবে না, পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে। তো এই আমাদের 4 ভাবে পরিসংখ্যা বিভাজনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা করব। কত মিনিট হলো? এবার যে আমাদের যে চার্টটা আমরা পেয়েছি, তাহলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের যে প্রথম আমরা যেটা ভাগ, সেটা আমরা দেখো এখানে প্রথম ভাগটা কি দেখলাম আমরা? হিস্টোগ্রাম, HISTOGRAM, যার বাংলা কি ছিল? আয়তলেখ। তোমরা এঁকেছো ছবি, ছবিটা দেখলে হয়তো চিনতে পারবে। আয়তলেখের চিত্র এরকম হবে, লেখা আছে হিস্টোগ্রাম, নম্বর ভিত্তিক ছাত্রের বন্টন। আমরা যেটা একটু আগে করলাম সেটা সেই টাইপের নম্বর ভিত্তিক ছাত্রের বন্টন ভাবে দেওয়া আছে। এরকম ভাবে হিস্টোগ্রামের চিত্রটা হয়, ডায়াগ্রামটা হয়। তো দেখো কিভাবে করবে, আমি একটু ছবি একটা ডায়াগ্রাম একটা স্কেচ করে দেখিয়ে দিই। হিস্টোগ্রাম এটা ফাইনাল খাতায় এঁকে নেবে। প্রথমে আমি নিচে দাগ টানবো গ্রাফ পেপারে, তোমাদের সেন্টিমিটার গ্রাফ তোমরা দেখেছো, এতে মানে অঙ্কে করেছো। হ্যাঁ, সেই সেন্টিমিটার গ্রাফ কিনতে হবে, প্রত্যেককে সেন্টিমিটার গ্রাফে এই কাজগুলো করতে হবে। খাতায় করতে পারো, কিন্তু সেন্টিমিটার গ্রাফে করলে তোমাদের সুবিধা হবে, কাউন্টিং করতে সুবিধা হবে। সেন্টিমিটার গ্রাফ সবাই কিনবে, ইঞ্চের গ্রাফ নয়, সেন্টিমিটার গ্রাফ। তো দেখো, তাহলে আমরা এখানে এক্স অ্যান্ড ওয়াই দুটো অ্যাক্সিস পাবো। এটাকে বলছে এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই লিখবো না, কিন্তু এটাকে অ্যাক্সিস বলা হয় ম্যাথমেটিক্যাল নিয়মে। তাহলে এইভাবে আমরা দুটো অ্যাক্সিস নিলাম। আয়তলে কাটছি কিন্তু। ফার্স্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে আমাদের প্রথম যে মানটা আছে, হাইয়েস্ট মান ফ্রিকোয়েন্সিতে কত আছে, ওই টেবিলে কত পেয়েছি? হাইয়েস্ট মান পেয়েছি 10। এই দেখো এখানে পরিসংখ্যাতে হাইয়েস্ট মান পেয়েছি 10। আমরা যেটা করলাম, খাতায় যেটা করলাম এখনই, এই পরিসংখ্যার এগেনস্টে তার হাইয়েস্ট মান 10। তাহলে আমার এখানে 10 সেন্টিমিটার নিব, হাইয়েস্ট যত আছে এখানটায়। 10 সেন্টিমিটার বলতে না, মানে হাইয়েস্ট যদি 50 হাইয়েস্ট থাকতো, তাহলে আমি হয়তো 1 সেন্টিমিটার সমান আমি কত ধরতাম, 4-5 ধরতাম। তাহলে 100 5 ধরে কত হবে? 5 10, এটাকে 5 দিয়ে ভাগ করলে মোট 10 সেন্টিমিটার হতো।
ঠিক আছে, যদি 1000 হতো হাইয়েস্ট, তাহলে আমি কত ধরতাম, 1 সেন্টিমিটার টু 100 ধরতাম। তাহলে এটাকে 100তে ভাগ করলে কত হতো, 10 সেন্টিমিটার হতো। যা হতো তাই, মানে সেটা আমাকে এমনভাবে ধরতে হবে যাতে গ্রাফের বাইরে বেরিয়ে না যায়, এত বড় হয়ে যায় বা এত ছোট না হয় যাতে আমার ক্যালকুলেশন করতে অসুবিধা হয়। সে কারণে একটা সুইটেবল, একটা সুন্দর মাপ আমাদেরকে স্কেল ধরতে হবে, কারণ স্কেল ধরার স্বাধীনতা আমাদের কাছে আছে। আমরা নিজের স্বাধীন মতো স্কেল ধরে আমরা চিত্র আঁকতে পারবো, অঙ্কন করতে পারবো। তো সেখানে যদি দেখেন হাইয়েস্ট 10 আছে, তাহলে কি ধরবো আমি, 1 সেমি সমান যদি 1 ধরবো, 1 সেমি সমান 1 ধরবো, 1 পরিসংখ্যা, তাহলে 1 সেমি সমান 1 দিয়ে ভাগ করলে কত হবে, 10 হবে। এই কারণে আমি বললাম হাইয়েস্ট মান কত হবে, 10। তাহলে 1 2 3 4 5 6 করতে করতে আমরা যাবো কততে, 10-এ যাবো। ঠিক আছে, এখানে হাইয়েস্ট মান হবে 10। আমি যা বোঝানোর জন্য করছি, এটা বুঝে নিতে হবে যে 1 2 3 করতে করতে আমি 10 পর্যন্ত যাব। তারপরে এখানে আমাদের দেখো কত আছে পরিসংখ্যা, এখানে 20.5 20.5 25.5 এভাবে আছে। আমি এখানে ডাইরেক্ট 20.5 লিখতে পারি। এখানে 20.5, তারপরে আছে 25.5, 1 সেমি করে নিলাম। তারপরে 30.5, তারপরে আছে কত 35.5, তারপরে আছে 40.5, 45.5, 40.5, 45.5, 50.5। আমাদের এটুকু, বাকিটুকু আমি মুছে দিলাম, দরকার নেই। তাহলে আমার 20.5 25.5 করতে করতে আমার যখন দেখবা সব শেষ মান 50.5 দেখতে পাচ্ছ তোমরা, এই যে 50.5 আমি এখানে লিখেছি। ক্লিয়ার? এবার আমাদের কি করতে হবে, প্রথম যে ফ্রিকোয়েন্সি কত হচ্ছে 4। তাহলে 4 আমি স্কেল ধরেছি 1 সেমিতে 1, স্কেল ধরেছি 1 সেমিতে 1, আমাদের প্রথম আছে 4। তাহলে 4 ভাগ 1, যা স্কেল ধরবো তাকে তা দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 4 সেন্টিমিটার। আমি প্রথম তুলবো কত, 4 সেন্টিমিটার। তাহলে এখানে 4 সেন্টিমিটার তুললাম, যে এইভাবে তুলে 4 সেন্টিমিটার এখানে ঠেকে দেবো। কিন্তু এবার তোমরা বার গ্রাফের ক্ষেত্রে দেখো এখানে গ্যাপ ছিল, ফাঁক দিয়ে পরে বার তুলেছো, কিন্তু হিস্টোগ্রামের ক্ষেত্রে কোনো ফাঁক বা গ্যাপ এখানে হবে না। পরবর্তী ফ্রিকোয়েন্সি কত আছে, 3। তাহলে আমি আবার এখানে 3, যেহেতু 1 সেমিতে 1 আমি 3 তুলবো, 3, গ্যাপ থাকলো না কিন্তু, ফাঁকা নাই। তারপরে কত আছে 10, তাহলে আমি হাইয়েস্ট মান আমি 10 তুললাম। ঠিক আছে, এটা সুন্দর করে স্কেল দিয়ে করতে হবে, আমি খাতায় হাতে আঁকছি 10। পরে কত আছে 3, আবার 3, তাহলে আমি আবার সুন্দর করে 3 তুললাম। তারপর কত আছে আবার 3, তাহলে আবার 3, আবার কত আছে 2, এখন আমি এখানে সুন্দর করে 2 তুললাম। এ হলো আমাদের পরিসংখ্যা বিভাজনের ফার্স্ট গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এবার আমরা যে লেখালেখিগুলো আছে আমি এখানে লিখছি না, তোমরা এই ছবিটা ভালো করে ফলো করো। এইখানে দেখো হেডিং এবং পাশে কি লিখতে হবে সেগুলো লেখা আছে। তারপর যদি কোনো অসুবিধা হয় আমি পরবর্তী এতে জানিয়ে দেব। ধন্যবাদ।